প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বরেণ্য সাংবাদিক কামাল আহমেদ, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। কামাল আহমেদ স্বাধীনভাবে দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন এবং করেন এখনও। দেশের শীর্ষস্থানীয় বাংলা ও ইংরেজি পত্রিকায় তার কলাম নিয়মিত প্রকাশিত হয়। ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্টেও তিনি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি প্রথম আলোর পরামর্শক সম্পাদক, বিবিসি নিউ মিডিয়া ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সিনিয়র প্রযোজক, বিবিসি বাংলা সার্ভিসের সম্পাদক, বিবিসি ওয়ার্ল্ড দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক এবং বিবিসির ঢাকা সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি জাতিসংঘ রেডিওর পরামর্শক ছিলেন এবং 2012 সালে জাতিসংঘ রেডিওর বাংলা সম্প্রচার শুরু করেন। বলা যায় সাংবাদিকতায় তার একটি আলোক উজ্জ্বল কেরিয়ার রয়েছে। কামাল আহমেদ, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। কামাল আহমেদ, বিভিন্ন সংস্কার যে কমিশন সরকার করেছে, এর মধ্যে যে কয়েকটি কমিশনের বিষয়বস্তু বা সুপারিশমালা নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন একটি। এবং আপনারা এই কমিশনের প্রতিবেদন জমা দিয়েছেন 22শে মার্চ। আপনারা বিশাল একটা প্রতিবেদন দিয়েছেন। এই বিশাল কাজটি করতে গিয়ে আপনারা বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন, শুধু ঢাকাতে নয়, ঢাকার বাইরেও। নিশ্চয়ই আপনার নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, অনেক অজানা কথা নিশ্চয়ই জানতে পেরেছেন। আপনার এই অভিজ্ঞতার কথা আমরা একটু শুনতে চাই। অভিজ্ঞতা অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে, তবে শুধু দু একটা কথা অভিজ্ঞতার কথা বলি। খুব ব্যতিক্রমী যে ঘটনাগুলো, সেই ব্যতিক্রমী ঘটনাগুলোর কথা বলি। একটা ব্যতিক্রমী ঘটনা আমরা শুনলাম যে সারা দেশেই সংবাদপত্রের বিজ্ঞাপন পাওয়ার জন্যে, সরকারি বিজ্ঞাপন পাওয়ার জন্যে বিভিন্ন ধরনের মিথ্যা বা ভুয়া তথ্যের আশ্রয় নেওয়া হয়। অনেক পত্রিকা আছে যারা শুধুমাত্র বিজ্ঞাপন পাওয়ার জন্যে ভুয়া প্রচার সংখ্যা দেখায়, কারণ তাহলে সরকারি বিজ্ঞাপন বেশি দামে পাওয়া যাবে এবং সেটা তাদের একটা বড় আয়। কিন্তু এর বিপরীত চিত্রটাও আছে। কীরকম? আমরা হবিগঞ্জে একটা পত্রিকা পেলাম। সিলেটে যখন আঞ্চলিক মতবিনিময় সভা করি অংশীজনদের সাথে, সেখানে হবিগঞ্জ গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন, প্রকাশক সম্পাদক তিনি নিজেই। তিনি সরকারি মিডিয়া লিস্টভুক্ত হননি, গত 53 বছর ধরে তার কাগজ চলছে এবং সফলভাবেই চলছে। অর্থাৎ তিনি সরকারি বিজ্ঞাপনের মুখাপেক্ষী নন, কিন্তু সফলভাবে তার পত্রিকা 53 বছর ধরে চালিয়ে যাচ্ছেন। তো এটা একটা বিস্ময়ের বিষয় তো, যে যখন দেশে শত শত পত্রিকা মিডিয়া তালিকাভুক্ত হওয়ার জন্য পাগল হয়ে যায়, মিথ্যাচারের আশ্রয় নেয়, তখন দেশে কিন্তু, এবং মফস্বল শহরে এমন পত্রিকা আছে যে পত্রিকা শুধুমাত্র পাঠকের ভালোবাসায় টিকে আছে এবং পাঠক সেই পত্রিকা কিনছে। আমরা সেই সম্পাদককে জিজ্ঞেস করেছিলাম যে আপনার রহস্যটা কি। তিনি বললেন যে আমরা সবার আগে আমার পাঠকদের কাছে পত্রিকা পৌঁছে দিই। পাঠক যদি সময় মতো তার কাছে কাগজটা পায়, তাহলে কেন পড়বে না? এটা একটা। এরকম আরেকটি বিচিত্র অভিজ্ঞতা আমরা পার্বত্য চট্টগ্রামে পেলাম। সেটা হলো 2018 সালের নির্বাচনের আগে দেশের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একজন সাংবাদিককে প্রস্তাব দেওয়া হলো যে আপনি একটি দৈনিক পত্রিকা করেন, আমরা টাকা দিব। এবং তিনি টাকা নিলেন, তিনি দৈনিক পত্রিকা করলেন ডিক্লারেশন নিয়ে। সেই পত্রিকার কয়েকটা সংখ্যা বের করার পরে, তারপরে আর যেই গোয়েন্দা সংস্থা তাকে পত্রিকা প্রকাশ করার জন্য উৎসাহ দিয়েছিল, তারা আর কোনো যোগাযোগ করে না। তো উনি খুব হতাশ হয়ে গেলেন এবং তারপরে আর পত্রিকা প্রকাশ করেননি, বন্ধ করে দিয়েছেন। কিন্তু কিছুদিন পরে উনি জানতে পারলেন যে তাকে কি কারণে ব্যবহার করা হয়েছে। তার ওই পত্রিকার নামে একটি অনলাইন পোর্টাল চালু করেছে এবং সেই গোয়েন্দা সংস্থা সেই অনলাইন পোর্টালে তাদের যে রাজনৈতিক কর্তৃপক্ষ যেই নির্দেশনা দেয়, সেই নির্দেশনা অনুযায়ী প্রচারণা চলছে। এভাবে সংবাদপত্র অপব্যবহার, মানে ওই পত্রিকাটির অনলাইন ভার্সন ওই গোয়েন্দা সংস্থাই পরিচালনা করত, এরা কিছুই জানতো না। এরকম বিচিত্র অভিজ্ঞতার কথা আমরা শুনেছি। আরও অনেক বিচিত্র অভিজ্ঞতা আছে। কামাল আহমেদ, যেদিন আপনারা কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেন, সেদিন আপনি সাংবাদিকদের বলেছিলেন যে গণমাধ্যমের বাস্তব যে অবস্থা, এই অবস্থা একদিনের সৃষ্টি না। গণমাধ্যম দীর্ঘদিনের প্রক্রিয়ার পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে, দীর্ঘদিনের চর্চাগুলোর মধ্য দিয়ে এসেছে। সেই চর্চাগুলোর ক্রমাবনতির ফলে গণমাধ্যম এক ধরনের সংকটের মধ্যে
সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। সেই বাস্তবতায় আমরা মোটামুটি একটা ইতিহাস পর্যালোচনা করেছি এবং ইতিহাস পর্যালোচনা করে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। কোথায় কোথায় ত্রুটি ছিল, কি কি ত্রুটি ছিল এবং সেই ত্রুটি দূর করার জন্য সারা উপায় কি হতে পারে সেগুলি খোঁজার চেষ্টা করেছি। খুঁজে কি পেলেন? আমরা খুঁজে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে সংবাদপত্রের স্বাধীনতার যদি বলেন বা টেলিভিশনের সাংবাদিকতার স্বাধীনতা যদি বলেন, স্বাধীন সাংবাদিকতা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। তবে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যদি সাংবাদিকের আর্থিক নিরাপত্তা থাকে, তার মাথার উপরে ছাদ থাকে, মাথা গোজার, তার যদি খাওয়ার চিন্তা না থাকে, অর্থাৎ বাজারের পয়সাটা আসে, তাহলে তার স্বাধীনতা সে স্বাধীনভাবে কার্যকর করতে পারে, প্রয়োগ করতে পারে, চর্চা করতে পারে। কিন্তু যদি সে তার আর্থিক স্বাধীনতা না থাকে, আর্থিক নিরাপত্তা না থাকে, অন্যের উপরে নির্ভরশীল হতে হয়, তখনই কিন্তু স্বাধীনতার একটু একটু করে ছাড় দিতে থাকে, জলাঞ্জলি দিতে থাকে, দুর্নীতি ঢুকে পড়ে, আপোষ হতে থাকে নানানভাবে। এই কথাটা কিন্তু শুধু সাংবাদিক একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না, এটা সংবাদ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রত্যেকটা গণমাধ্যম প্রতিষ্ঠান যদি তারা লাভজনকভাবে প্রতিষ্ঠান চালাতে না পারে, লাভজনক বলতে আমি বলছি টেকসইভাবে চালাতে না পারে, অর্থাৎ তার নিজের আয় দিয়ে নিজে টিকে থাকতে না পারে, তাহলে সেই প্রতিষ্ঠান অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে সাহায্যের জন্যে, করুণার জন্যে, এবং সেই করুণার কারণেই স্বাধীনতা জলাঞ্জলি দেবে। সেভাবেই কিন্তু স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। দ্বিতীয় আরেকটি স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার প্রধান বিষয় যেটা, বা উদ্বেগের বিষয় যেটা, সেটা হচ্ছে ক্ষমতাধররা কখনোই চান না যে তাদের পছন্দের বাইরে কোনো কিছু প্রকাশিত হোক। তারা চান তার ভালো কথাগুলোই শুধু তুলে ধরা হোক, খারাপ কথা, মন্দ কথা, খারাপ দিক, অপকর্ম, এগুলোর কোনো কিছুই যাতে প্রকাশ না পায়। এবং সে কারণেই তাদের হস্তক্ষেপ যখন তখন এই সংবাদ মাধ্যমের উপরে আমরা দেখেছি। সেটা যদি স্বাধীনতার পর থেকে শুরু করেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংবাদ মাধ্যম, সাংবাদিকরা, গণমাধ্যম, অর্থাৎ সংবাদ ছাড়াও, এটা যদি আপনি নাটকের কথা বলেন, এটা যদি আপনি গানের কথা বলেন, তার ক্ষেত্রেও আঘাত এসেছে এবং সেভাবেই স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। ছোট্ট কয়েকটা উদাহরণ আমি দিতে পারি। বাংলাদেশ বেতারে এই গত 15 বছরের মধ্যে কোনো এক অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটি বাজানোর জন্যে অনেকগুলো বেতার কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, বরখাস্ত করা হয়েছে এবং একজন প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। টেলিভিশনের ক্ষেত্রে এরকম হয়েছে যে সেই নাটক প্রচার করার কারণে কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়েছেন এবং তারপরে সেই নাটকের পরবর্তী পর্ব আর প্রচারিত হয়নি, প্রত্যাহার করে ফেলতে হয়েছে। এগুলো গণমাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ, সৃজনশীলতার উপরে, শিল্পের উপরে হস্তক্ষেপ, আপনার চিন্তার যে স্বাধীনতা, সেই চিন্তার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। তো এভাবে কিন্তু বিভিন্ন দিক থেকে আঘাত আসে গণমাধ্যমের উপরে। আপনার নিশ্চয়ই আরেকটি বিষয় আপনার দৃষ্টিগোচর হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারি, সেটি হলো গত 15 বছরে আরেকটা কিন্তু দিক রয়েছে গণমাধ্যমের। সেটি হলো যে গণমাধ্যম যে কারণে গণমাধ্যম প্রকাশিত হয় সেটা ছিল না। অনেকেই, বিশেষ করে কর্পোরেট হাউসগুলো, অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। আপনার নিশ্চয়ই এটা দৃষ্টি আকর্ষণ হয়েছে। অবশ্যই, এটা তো হয়েছেই। ওই যে শুরুতেই বললাম যে গণমাধ্যমের যে ক্ষমতা, প্রভাবক ক্ষমতা, জনমতের উপর তার একটা প্রভাব আছে, জনমতকে খুব সহজেই প্রভাবিত করতে পারে। সেই প্রভাবক ক্ষমতার গুরুত্বটা এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী, তারা এটা খুব ভালোভাবে বুঝেছেন। রাজনীতিকরা যেমন বোঝেন, তারাও বোঝেন, এবং সেই কারণে তারা এই প্রভাবক ক্ষমতাটাকে নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন, কাজে লাগাতে চেয়েছেন, এবং সেই কারণে তারা কিন্তু মিডিয়া হাউস খুলেছেন, গণমাধ্যম প্রতিষ্ঠান, একটার পর একটা নতুন নতুন গণমাধ্যম প্রতিষ্ঠান করেছেন। আমরা দেখেছি যে টেলিভিশনের জন্য যে লাইসেন্সগুলো নেওয়া হয়েছে, বেসরকারি খাতে যতগুলো টেলিভিশন লাইসেন্স নেওয়া হয়েছে, এই টেলিভিশন লাইসেন্সগুলোর যে সমস্ত আবেদনপত্র, একটা আবেদনপত্রের মধ্যেও আমরা দেখি নাই যে দেশপ্রেম, মানে পাবলিকের ইন্টারেস্ট, জনস্বার্থের কথা, যে আমি জনকল্যাণের জন্য যা যা প্রয়োজন শুধু সেগুলো করার জন্যই আমি টেলিভিশন করতে চাই, এমন কমিটমেন্টের কথা কেউ বলেননি। কিন্তু তারা ক্ষমতাসীন সরকারকে সন্তুষ্ট করার জন্যে, ক্ষমতাসীন সরকার যাতে খুব সহজেই তাদেরকে লাইসেন্স দেয়, সেই কারণে ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক দর্শন বাস্তবায়নের কথা বলেছেন।
তারা বলেছেন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন, তারা বলেছেন সরকারের উন্নয়নগুলো তুলে ধরার জন্য কাজ করবেন, তারা এমনকি দলের রাজনীতি প্রকাশের জন্যও বলেছেন যে এই আওয়ামী লীগের যে আদর্শ সেটাকে আমরা তুলে ধরব। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2041 কিংবা 2021 তার আগের, সেগুলোকে তুলে ধরার জন্য আমরা কাজ করব। আবেদনপত্রে এইগুলো লিখে তারা টেলিভিশনের অনুমোদন নিয়েছেন। সেখানে প্রফেশনালটা আর ছিল না। পেশাদাররা তো এসছেন পরে, আগে তো এসছে বিনিয়োগ, এবং এই বিনিয়োগ কে করেছেন। এখানে আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আপনি একটা যদি বাড়ি কিনতে চান, ফ্ল্যাট ঢাকা শহরে, আপনাকে আয়ের উৎস বলতে হয়। আপনি যদি সঞ্চয়পত্রে টাকা বিনিয়োগ করতে চান, আপনার উপার্জনের টাকা, হালাল উপার্জনের টাকা, আপনাকে বলতে হয় যে আপনি সেই টাকা কোত্থেকে কীভাবে পেয়েছেন, সেটার ঘোষণা দিতে হয়। কিন্তু গণমাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঘোষণা দিতে হয় না যে আপনার এই বিনিয়োগটা কোত্থেকে আসছে, এই বিনিয়োগটা কি, এই বিনিয়োগের যে টাকা, এই টাকায় কি কর পরিশোধ করা হয়েছিল না কর পরিশোধ করা হয়নি, এটি কি বৈধ আয়ের টাকা না অবৈধ কোনো আয়ের টাকা, কোনো কিছুরই ঘোষণা দিতে হয় না। এই কারণে কি আপনারা ওয়ান হাউস ওয়ান মিডিয়ার সুপারিশ করেছেন, যেটা খুব বেশি আলোচিত হচ্ছে? না, ওয়ান মিডিয়া ওয়ান হাউস নীতির কথা আমরা যেটা বলেছি সেটা শুধু এই কারণে না, আরও কিছু কারণ রয়েছে। অনেক কারণ রয়েছে। এটা সারা বিশ্বেই একটা বড় প্রশ্ন যে গণমাধ্যমের যে ক্ষমতা, আমি একটু আগেই বলেছি যে প্রভাবক ক্ষমতাকে কাজে লাগানোর জন্য ক্ষমতাধর রাজনীতিকরা যেমন এটাকে ব্যবহার করতে চান, নিয়ন্ত্রণ করতে চান, ঠিক তেমনিভাবে ব্যবসায়িক স্বার্থ যাদের আছে, ব্যক্তি স্বার্থ আছে, গোষ্ঠী স্বার্থ আছে, তারাও ব্যবহার করতে চান, এবং সেই কারণে তারা এই মিডিয়ার ওনারশিপের প্রতি আগ্রহী হন। প্রথমে হয়তো একটা পত্রিকা করলেন, পত্রিকা করার পরে মনে হলো যে না, টেলিভিশন তো আরও ক্ষমতাশালী, অথবা আমার টেলিভিশন চাই। টেলিভিশন করার পর মনে হলো না, এখন তো অনলাইন খুব প্রভাবশালী হয়ে উঠছে, অথবা আমার একটা অনলাইন পোর্টাল চাই। এভাবে কিন্তু একের পর এক বিভিন্ন ভেঞ্চার তারা হাতে নিচ্ছেন এবং সেটা বাস্তবায়ন করছেন, তার মালিক হচ্ছেন। পৃথিবীতে এই গণমাধ্যমের যে ক্ষমতার অপপ্রয়োগের ঝুঁকি, সেই অপপ্রয়োগের ঝুঁকি খুব গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে, এবং বহু দেশে এখন এটা নিষিদ্ধ করা হয়েছে বা করা হচ্ছে। যেসব দেশে করা হয়নি সেসব দেশে এগুলো নিয়ে বিতর্ক হচ্ছে এবং করা হচ্ছে, আর অনেক দেশেই করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, আমেরিকায় কিন্তু ক্রস ওনারশিপ নিষিদ্ধ। আপনি খবরের কাগজের মালিক হলে টেলিভিশনের মালিক হতে পারবেন না। অনেকে বলেন যে ফক্স টেলিভিশন এবং ওয়াল স্ট্রিট জার্নাল তো একই মার্ডক গ্রুপের। ব্লুমবার্গের কথা বলেন, ব্লুমবার্গ টিভি এবং তাদের ব্লুমবার্গের নিউজ সার্ভিস আছে। হ্যাঁ, এগুলো ছিল, শুরু হয়েছে 1976 সালের আগে, আরও আগে, কিন্তু এই ক্রস মিডিয়া ওনারশিপ নিষিদ্ধ হয়েছে 1976 সালের পরে, আইন করে তারা নিষিদ্ধ করেছে। দ্বিতীয় আরেকটি পার্থক্য যেটা আছে সেখানে এই যে ওয়াল স্ট্রিট জার্নাল বলেন অথবা ফক্স টেলিভিশন বলেন, এগুলো সবই কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা জানি যদিও যে এটা মার্ডকের নিয়ন্ত্রণে আছে, কিন্তু মার্ডককে তার শেয়ার হোল্ডারদের কাছে জবাবদিহি করতে হয়, এবং পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার কারণে সেখানে ব্যক্তির কর্তৃত্ব অনেকটাই আপনার জবাবদিহির কারণে, শেয়ার হোল্ডারদের কাছে জবাবদিহির কারণে কিছুটা না কিছুটা খর্ব হয়। আমাদের এখানে তো সেটা নেই। সে কারণে আমাদের এখানে আরও বেশি বিপদ। এই ক্রস ওনারশিপ, একই মালিকের যদি টেলিভিশন, সংবাদপত্র, রেডিও, অনলাইন সবগুলো যদি তার হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে তিনি যেই ক্ষমতার অধিকারী হন, সেই ক্ষমতাটা সুষম প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করে। অন্যান্য যারা আরও টেলিভিশন চ্যানেলের মালিক আছেন কিংবা অন্যান্য পত্রিকার মালিক যারা আছেন, তাদের সাথে তো আর সুষম প্রতিযোগিতা হচ্ছে না। তো সুষম প্রতিযোগিতা না হলেই একটা অসম প্রতিযোগিতা হলে তিনি একটা অসম সুবিধা পাবেন। এই সুবিধা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। টেলিভিশনের ক্ষেত্রে বিশেষ করে এটা আরও বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে যে টেলিভিশনের চ্যানেল কিন্তু রাষ্ট্রের সম্পদ। ফ্রিকোয়েন্সি, আকাশপথে যে বেতার বার্তা লেনদেনের যে ফ্রিকোয়েন্সিগুলো, সেই ফ্রিকোয়েন্সির মালিককে রাষ্ট্র, সার্বভৌম জনগণ এটার মালিক। সেটার কর্তৃত্ব যে কেউ এককভাবে 2-3টে চ্যানেল করে কিভাবে নিতে পারে না। এগুলো বিভিন্ন দেশে এগুলো নিয়ে কাজ হচ্ছে এবং এগুলো বন্ধ হচ্ছে। একই নিউজ সব জায়গায় ছাপা হচ্ছে তাদের টোটাল হাউজে। আপনি সম্প্রতি নিশ্চয়ই খবর আপনাদের নজরে এসছে যে ময়মনসিংহে 13টি পত্রিকায় একই খবর, একই শিরোনামে, এবং কারণ শুধুমাত্র পত্রিকার মাস্ট হেড চেঞ্জ করে ছাপা হয়েছে, এবং সেই কারণে জেলা প্রশাসন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
জেলা প্রশাসন এটা দিতে পারে, কারণ জেলা প্রশাসনের জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছেন জি। ডিক্লারেশন দেওয়ার ক্ষমতার অধিকারী, এবং সেই কারণে তিনি এটা করেছেন। এই পদক্ষেপ কিন্তু আর কোথাও নেওয়া হয়নি, কিন্তু আমরা দেখছি দিনের পর দিন একই মালিকানাধীন পত্রিকা, একাধিক পত্রিকা, একই খবর, কারো নাম নেই, বিশেষ সংবাদদাতা বলে বা বিশেষ প্রতিনিধি বলে বা বিশ্লেষক বলে হুবহু ছাপিয়ে দিচ্ছেন একই শিরোনামে। বাংলায় যা ছাপা হয়েছে সেটা আবার ট্রান্সলেশন করে, অনুবাদ করে দেওয়া হচ্ছে। ইংরেজিতে ছাপা হচ্ছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে এগুলো ছাপা হচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে, প্রতিদ্বন্দ্বী মিডিয়া হাউসের ওনার যাদের অন্য ব্যবসা আছে তাদের বিরুদ্ধে। আবার আরও একটা কারণে ছাপা হচ্ছে বিভিন্ন নিবন্ধ এবং বিশ্লেষণমূলক প্রতিবেদন, কথিত বিশ্লেষণমূলক প্রতিবেদন। এটার লক্ষ্য দেখবেন, ওই কথিত বিশ্লেষণমূলক প্রতিবেদনগুলো এবং মন্তব্য প্রতিবেদনের বিশ্লেষণগুলো দেখবেন আপনি পড়ে, এগুলোর উদ্দেশ্য হচ্ছে সরকার প্রধানকে খুশি করার চেষ্টা, শুধুমাত্র সরকার প্রধানের প্রশংসা, যেটা তারা এর আগের সরকারের সময় করে এসছেন, এখন বর্তমান সরকারের সময় তাই করছেন। এই উদ্দেশ্য প্রণোদিত কাজ থেকেই বোঝা যায় যে এই ক্ষমতাকে তারা অপব্যবহার করছেন বা তাদের নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করছেন। এটা কি স্বার্থ? সেটা ব্যক্তি স্বার্থ হতে পারে, সেটা ব্যবসায়িক স্বার্থ হতে পারে, সেটা গোষ্ঠী স্বার্থ হতে পারে, অথবা তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। এই ক্রস ওনারশিপটা বন্ধ করার উপায় কি, অন্তত আমাদের দেশে? সরকারকে আইন করতে হবে, আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে প্রথম যখন টেলিভিশন বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত হয়, সেটা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ যখন জি। ক্ষমতায় ছিল, সেই 96 96 থেকে 2001 সালের সময়, ওই সময়ের সময়। তখন যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তিনি কমিশনকে বলেছেন, লিখিতভাবে বলেছেন এবং মৌখিকভাবেও আমাকে বলেছেন, যে তারা তখন নীতি করেছিলেন যে ক্রস ওনারশিপ অ্যালাউ করবেন না। আচ্ছা। যারা সংবাদপত্রের মালিক তাদেরকে টেলিভিশনের মালিকানা দেওয়া হবে না। কিন্তু পালাক্রমে, পর্যায়ক্রমে সেগুলো তারা ভুলে গেছেন। অবশ্য তিনি আর সরকারে ছিলেন না এবং তিনি ওই দলেও ছিলেন না পরে, কিন্তু সেই দল সেই জায়গা থেকে সরে গেছে এবং একের পর এক নিজেদের অনুসারী, নিজেদের ভক্ত যারা, নিজেদের বিশ্বস্ত লোক যারা, তাদেরকে এই টেলিভিশন এবং রেডিও, অনলাইন, খবরের কাগজ সব কিছুরই অনুমতি দিয়েছে। এটি সরকার যদি করে, সেটি কি কোনো অধ্যাদেশের মাধ্যমে করবে, না নীতিমালা তৈরি করবে, নাকি আইন করবে? সরকার তার পুরনো নীতিমালাই কার্যকর করতে পারে আচ্ছা। প্রথমত। দ্বিতীয়ত অবশ্যই অধ্যাদেশ জারি করে করতে পারে। তৃতীয়ত এই যারা একাধিক মাধ্যমের প্রতিষ্ঠানের মালিক, তাদেরকে সময় সুযোগ দিয়ে তাদের সাথে আলোচনায় বসে তাদেরকে অপশন দিতে পারে, বলতে পারে যে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোনটা রাখবেন, আমরা একাধিক মাধ্যম অ্যালাউ করব না, আপনাদেরকে আগামী 1 বছর কিংবা 6 মাস কিংবা 2 বছর একটা নির্দিষ্ট সময় দিয়ে, এই সময়ের মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে ঠিক করতে হবে আপনারা কোনটা রাখবেন, কোনটা ছেড়ে দেবেন। ছেড়ে দিন যেটা রাখবেন না। আর যদি ছেড়ে না দেন, সব কিছুই আপনি রাখতে চান, তাহলে সবগুলোকে মিলিয়ে একটা প্রতিষ্ঠান করেন। আপনারা বৃহত্তর আকারের একটা সংবাদপত্র কিংবা বৃহত্তর আকারের একটা টেলিভিশন চ্যানেল করেন, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সাংবাদিক কামাল আহমেদ। আপনি যেদিন এই কমিশনের প্রতিবেদন জমা দেন, সেদিন আপনার সংবাদ সম্মেলনে আরও কিছু কথা বলেছিলেন। আপনি বলেছিলেন যে ডিএপিতে দেওয়া ঘোষণা অনুযায়ী ঢাকা শহরে 1,51,00,000 কপি দিনে পত্রিকা বিক্রি হওয়ার কথা, কিন্তু বাস্তবে এই সংখ্যা 10 লাখের বেশি নয়। এখানে 1,14,00,000টাই যে সংখ্যাটা, সেটা টোটালটাই জালিয়াতি, আর এটা করা হচ্ছে সরকারি বিজ্ঞাপনের জন্য। কামাল আহমেদ, এই বিষয়টা কিন্তু এখনও বহাল রয়েছে, বাদ দেওয়া হয়নি। আবার নতুন একটা বিষয় যোগ হয়েছে, সেটি হলো যে আমরা দেখছি যে ফ্যাসিস্ট বিরোধী যে সমস্ত পত্রিকা ছিল,
রাতারাতি তাদের সার্কুলেশন বেড়ে গিয়েছে, যেটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, তাহলে সেই তো আগের অবস্থাতেই রয়ে গেল। সমস্যা সম্পর্কে আপনি যেটা বলেছেন সেটা সত্য কথাই বলেছেন, যে রাতারাতি অনেকগুলো পত্রিকার সার্কুলেশন যেগুলো আগে কমিয়ে দেখানো হতো এখন সেগুলো বাড়িয়ে দেখানো হচ্ছে। সমস্যাটা সমাধান রাতারাতি হবে না, এবং এটা সরকারের হাতে থাকলেও এককভাবে সরকার এটা করবে না, কারণ সরকারের মধ্যে দুর্নীতি আছে। এটা তো শুধু রাজনৈতিক নেতারা করেন না, যে সরকারের মন্ত্রী তার একক হস্তক্ষেপেই যে সবসময় হয় তা তো না, তার হস্তক্ষেপও হয়, কিন্তু যে সমস্ত আমলারা আছেন তাদের দুর্নীতিও এটার একটা বড় কারণ। এটা সংবাদপত্রে সবাই বলেন, সংবাদপত্র শিল্পের যারা জড়িত, যে ডিএফপি হচ্ছে দুর্নীতির আঁকড়া, ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনস, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। তো এই চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে ঘোষণাটা দেওয়া হয় পত্রিকার, যে আমার পত্রিকা 1,51,000 কপি চলে, অথবা 10,000 কপি চলে, অথবা 3 লক্ষ কপি চলে। 6,000 কপি অতিক্রান্ত হলেই সে মিডিয়া লিস্টভুক্ত হতে পারে, অর্থাৎ সর্বনিম্ন যে বিজ্ঞাপনের রেট সরকারি, সেই বিজ্ঞাপনের রেটে তিনি বিজ্ঞাপন এখন পাওয়ার 460 অধিকারী হন। টাকা বোধহয়। কিন্তু যখনই এটা 1,51,000 হয়ে যাবে, তখনই এটা তার দ্বিগুণ হয়ে যাবে, 900 টাকার উপরে হয়ে যাবে 900 টাকা। প্রতি কলাম ইঞ্চি। সে কারণে সবাই ওই চেষ্টা করেন যত দ্রুত সম্ভব 900 টাকার ওই রেটটা পাওয়ার জন্য। এবং এখানে কি ধরনের জালিয়াতি হয়েছে তার একটা দৃষ্টান্ত কিন্তু আমাদের প্রতিবেদনের মধ্যে আমরা দিয়েছি। একটি পত্রিকা, ইংরেজি পত্রিকা, দেশের সর্বাধিক প্রচারিত বলে বলা হয়েছিল, সেই পত্রিকা কবে ডিক্লারেশন পেয়েছে, কয় তারিখে তারা মিডিয়া তালিকাভুক্ত হয়েছে, তারপরে কতবার কিভাবে স্টেপ বাই স্টেপ তাদের সংখ্যা বাড়িয়েছে, প্রচার সংখ্যা, তার পুরো বিবরণ প্রতিবেদনে আমরা সংযুক্ত করেছি, সরকারি রিপোর্টের কপি। কিন্তু অবাক করার বিষয়, সেই পত্রিকার নাম আমরা জানি না, অধিকাংশ পাঠক জানেন না। পাঠক নেই, কিন্তু মিডিয়া কর্মী হিসেবে আমরা অনেকে জানি না। হ্যাঁ, সাধারণ মানুষ তো নয়। পত্রিকাটার নামটা বলে ফেলাই ভালো, ডেইলি ট্রাইব্যুনাল। Right. এখন সেই পত্রিকা এই যে সার্কুলেশন এইভাবে বাড়ানো হয়েছে, এটা শুধু সেই একটা পত্রিকার ঘটনা না, তো এরকম আরো অনেকগুলো পত্রিকা। দ্য ইন্ডাস্ট্রি নামে একটা পত্রিকার ব্যাপারে একই কথা বলা হচ্ছে। আপনি বাংলা পত্রিকায় অজস্র পত্রিকা পাবেন, এবং যে সমস্ত পত্রিকা আমরা খুব শ্রদ্ধার সঙ্গে দেখি, বাংলা ইংরেজি দৈনিক, সে সমস্ত পত্রিকাতেও পত্রিকার কর্তৃপক্ষ তাদের স্বাক্ষরে লিখেছেন কত সংখ্যা পত্রিকা বিক্রি হয়। তো এটা আমরা কিভাবে ধরলাম? আমরা ধরলাম এটা হকারদের, যে হকার সমিতি আছে ঢাকা শহরে, দুটো হকার সমিতি আছে, একটা ঢাকা শহরের বিতরণ নিয়ন্ত্রণ করে, আর একটার মাধ্যমে সারা দেশে পত্রিকা যায়, সমবায় সমিতি হকারদের। তো তাদের কাছ থেকে আমরা তারা কোন পত্রিকা প্রতিদিন কত চাহিদা দিয়েছিল এবং বিক্রি করে কত কপির টাকা ফেরত দিয়েছে, জমা দিয়েছে, সেইটার হিসাব আমরা নিয়েছি। এবং সেটা একদিনের না, আমরা বিভিন্ন মাসের র্যান্ডম বেসিসে 3টা দিনের বেছে নিয়ে 3টা দিনের তালিকা থেকে নিয়ে এসে দেখেছি যে কার কি। আমরা এমনও দেখেছি যে 55,000 কপি দেওয়া হয়েছে, বিক্রি হয়েছে 5,200, বাকি কপি কিন্তু সব ফেরত দিয়েছে। এখন সেই পত্রিকা কিন্তু ঘোষণা করছে যে সে পত্রিকা দেশে সর্বাধিক প্রচারিত। এখন আপনি যদি 55,000 কপি ছাপিয়ে 45,000 ফেলে দেন, তার জন্য তো আপনি বলতে পারেন না যে এটা সর্বাধিক প্রচারিত পত্রিকা। দ্বিতীয় হচ্ছে যে এই পত্রিকাগুলো ডিস্ট্রিবিউশনের জন্য পত্রিকাগুলোর নিজস্ব কোনো মেকানিজম নেই, কিন্তু তারা যদি নিজেদের লোক দিয়ে বাড়ি বাড়ি পত্রিকা পৌঁছে দিচ্ছে তা কিন্তু না, মোটেই নেই। যদি সেরকম থাকতো তাহলেও একটা গ্রহণযোগ্য পাওয়া যেত, হিসাব পাওয়া যেত, ব্যাখ্যা পাওয়া যেত যে না, এটা হয়তো বাস্তবসম্মত হতেও পারে, কিন্তু সেরকম না। তো প্রথম দুর্নীতিটা শুরু হচ্ছে ওই পত্রিকার কর্তৃপক্ষ, তারা ফলস ডিক্লারেশন দিচ্ছেন, ভুয়া ডিক্লারেশন দিয়ে বলছেন যে তাদের সংখ্যা, প্রচার সংখ্যা এত। দ্বিতীয় আরেকটা যেখানে হচ্ছে সেটি হচ্ছে যে এই পত্রিকার ছাপাখানায় যে ইন্সপেকশন করে আসার কথা, যে কতটা আসলে তারা প্রিন্ট অর্ডার দিয়েছিল এবং ছাপার বিল কত দিয়েছে, সরকারের নীতিমালায় আছে যে ছাপার অর্ডার এবং বিল কত দিয়েছে সেটা দেখে আসা। সেইটা দেখে অডিট ব্যুরো অফ সার্কুলেশন, ওই ডিএফপির অধীন একটি প্রতিষ্ঠান বা শাখা, তাদের ইন্সপেক্টররা যে দেখে এসে রিপোর্টটা দেন, এবং সেই রিপোর্টের ভিত্তিতে এটা চূড়ান্ত হওয়ার কথা। সেই রিপোর্টে আবার তারা কখনো কখনো ইয়েদেরকেও নিয়ে যান, সংবাদপত্র শিল্পের অন্যান্য লোকদেরকে, ইউনিয়নের নেতাদেরকেও সাথে করে নিয়ে যান, তারাও ইন্সপেকশন করে এসে রিপোর্টটা দেন। এখানেও ওই ভুয়া
সংখ্যার উপরে সার্টিফিকেট দেওয়া হয় যে হ্যাঁ এই সংখ্যাটা ঠিক। ফলে জালিয়াতিটা একটা ব্যাপক পর্যায়ের জালিয়াতি। এবং এই সংখ্যা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমরা বলেছি রিপোর্টে যে ঢাকা শহরের প্রত্যেকটা নবজাতক আজকে যার জন্ম হয়েছে তাকেও একটা কাগজ কিনতে হবে, তা নাহলে এই সংখ্যা আপনি হিসাব মিলাইতে পারবেন না। আসার কথা হচ্ছে যে সরকার বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছে এবং শিল্পের মধ্যে থেকেও কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতায় অন্যরা সবাই কিন্তু হাহুতাশ করেন, সবাই বলেন যে ওরা ভুয়া সংখ্যা দিচ্ছে, ওরা ভুয়া সংখ্যা দিচ্ছে, ওরা ভুয়া সংখ্যা দিচ্ছে, কিন্তু নিজে যে ভুয়া সংখ্যা দিয়েছেন সেটা স্বীকার করেন না। তথ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে যেখানে তথ্য উপদেষ্টা ছিলেন, আপনি ওই বৈঠকে ছিলেন। সম্ভবত এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের যে ব্যাপারটা আমাদের একটু বুঝিয়ে বলবেন, সেখানে কি হ্যাঁ, হয়েছে? সেখানে আলোচনা হয়েছে যে এটা সমাধান করতে হবে এবং সমাধান করার ক্ষেত্রে আমরা সুপারিশমালায় বলেছি যে এই ইন্সপেকশনের বা পরিদর্শন ব্যবস্থা, যাচাই করার ব্যবস্থায় নাগরিক সমাজের প্রতিনিধিত্ব দরকার। আচ্ছা, এই শিল্পের বাইরের লোকের প্রতিনিধিত্ব দরকার, কারণ শিল্পের লোকেরা নিজেরা নিজেদের স্বার্থের জন্য অনেক ক্ষেত্রেই এই ধরনের মিথ্যা তথ্য দিতে পারে, ভুল ডিক্লারেশন দিতে পারে। সেইটার সত্যাসত্য যাচাইয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ব্যবস্থা একটা করে তুলতে হবে। কমিটি কেমন হতে পারে? সেখানে আমরা বলেছি যে যেমন ধরেন নাগরিক সমাজের প্রতিনিধি, যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতন অর্গানাইজেশনের কথা আমরা বলি, তাদের যদি একজন প্রতিনিধিকে ইনক্লুড করা যায়। আমরা বলেছি বিজ্ঞাপন এজেন্সিগুলোর যে সমিতি আছে, অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনস, তাদের প্রতিনিধি যদি অন্তর্ভুক্ত হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান সম্ভব। তারা নিশ্চয়ই এই জালিয়াতি মেনে নেবে না, তারা এই জালিয়াতির অংশও হবে না দুর্নীতির। আমরা তাদেরকে নিয়ে ইন্সপেকশন ব্যবস্থাটা দাঁড় করানোর কথা বলেছি। এটা সম্ভব কিনা সেজন্যে মন্ত্রণালয়ের তরফ থেকে একটা টাস্কফোর্স করার কথা বলা হয়েছে। তো টাস্কফোর্সটা হলে তারা কিভাবে এগোতে চায় দেখা যাক, কিন্তু সরকার যে এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছে যে এইটা যাচাই করা দরকার এবং এই সংখ্যাটাকে ঠিক করা দরকার, এবং এটা ঠিক করার উপরে নির্ভর করবে বিজ্ঞাপনের যে এখন খুব সরকারি রেট আসলে খুবই কম, যেই রেটে দরে সরকার বিজ্ঞাপন ছাপায় তাতে কোনো পত্রিকার জন্যই এটা খুব মানে টিকে থাকার জন্যে টেকসই ব্যবসা সম্ভব না। সেই কারণে আর 10 বছর আগে সরকারি রেট ঠিক হয়েছিল, গত 10 বছরে যে হারে মুদ্রাস্ফীতি হয়েছে, কাগজের দাম যদি বলেন সেটা তো অনেক বেড়েছে। যে কোনো দিক থেকেই আপনি বলেন মুদ্রাস্ফীতির হারের সাথে যদি চিন্তা করেন গত 10 বছরের মুদ্রাস্ফীতি দ্বিগুণেরও বেশি হয়ে যাওয়ার কথা। সুতরাং সেই রেটটা বাড়ানোর, দরটা বাড়ানোরও সিদ্ধান্ত সরকার নেবে বলে আমরা আশা করছি। সরকারের দিক থেকে সেরকম ইঙ্গিত দেওয়া হয়েছে। তাতে পত্রিকাগুলো লাভবান হবে, তাদের খরচ, লোকসান এগুলো কমবে, হয়তো টেকসইভাবে ব্যবসা করার সুযোগ তৈরি হবে। কামাল আহমেদ, সাংবাদিকতার সুরক্ষা আইন নিয়ে আপনারা কথা বলেছেন এবং একই সঙ্গে আপনি তীব্র ভাষায় প্রেস কাউন্সিলের সমালোচনা করেছেন এবং বলেছেন এটা খুব একটা কার্যকর নয় একেবারেই। কেন? এটা তো সত্য কথা যে বাংলাদেশ প্রেস কাউন্সিল যেটা আছে বা প্রেস কাউন্সিল অফ বাংলাদেশ যেটা আছে, তারা সাংবাদিকতার সুরক্ষায় কিছুই করতে পারেনি এখনো পর্যন্ত। এবং আপনি যদি বলেন যে তারা যেমন সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কাজ করতে পারেনি, তেমনি সংবাদপত্রের যে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি, ব্যর্থতা বা যেটাকে বলে হলুদ সাংবাদিকতা, কথিত হলুদ সাংবাদিকতা, সেগুলোর যারা ভুক্তভোগী সাধারণ মানুষ, তাদেরকেও কিন্তু পর্যাপ্ত রিলিফ দিতে পারে নাই, তাদেরকেও কোনো প্রতিকার দিতে পারেনি। তো এইরকম একটা প্রতিষ্ঠান যেটা তার উদ্দেশ্য হচ্ছে এই দুটো জিনিস বাস্তবায়ন করা, সেই উদ্দেশ্য যে প্রতিষ্ঠান পূরণ করতে পারে না, সেই প্রতিষ্ঠানের জন্য সরকার কেন বছরের পর বছর টাকা দেবে এবং সেই প্রতিষ্ঠান কেন দরকার আমাদের? এই কারণেই আমরা বলেছি যে এটা একটা কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার, কার্যকর বিকল্প গড়ে তোলা দরকার। এখন কার্যকর বিকল্প অন্য আরও একটা কারণে আমরা বলেছি যে গণমাধ্যম কমিশন করা হোক। সেই স্থায়ী গণমাধ্যম কমিশন করার কারণ হিসাবে আমরা বলেছি যে একদিকে প্রেস কাউন্সিলের সাংবাদিকতা সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, নিয়ম নীতি যাতে মেনে চলে সেটা নিশ্চিত করা, এবং কেউ যদি ভুক্তভোগী হয়, কেউ যদি ক্ষমতার অপব্যবহার বা হয়রানির শিকার হয় গণমাধ্যম কর্তৃক, তাহলে তার প্রতিকারের ব্যবস্থা যাতে কার্যকরভাবে পেতে পারে সেরকম একটা প্রতিষ্ঠান যেমন দরকার সংবাদপত্রের জন্য, এটা টেলিভিশনের জন্যও তো দরকার, রেডিওর জন্যও দরকার, অনলাইনের জন্যও দরকার। অনলাইন তো এখন ভয়াবহ রূপ নিয়েছে, অনলাইন এখন ব্ল্যাকমেইলের হাতিয়ার হয়ে একেবারে অনলাইনের পোর্টালগুলো। তো এগুলো সব কিছুর ক্ষেত্রেই তো একটা নিয়ম নীতি মেনে চলার ব্যবস্থা করা দরকার। সেটা করার দায়িত্ব কিন্তু সরকারের দিক থেকেই বলা হয়েছিল যে সম্প্রচার কমিশন গঠন করবে সরকার,
এবং সম্প্রচার কমিশন টেলিভিশন এবং অনলাইন ও রেডিওর নৈতিকতা এবং এর নিয়ন্ত্রণের বিষয়টা দেখবে, তারা সেটা তদারকি করবে। আমরা বলেছি এই দুটোকে মিলিয়ে একটা প্রতিষ্ঠান করেন, যে প্রতিষ্ঠানটা সাংবাদিকতার অধিকার এবং সাংবাদিকতার নীতি নৈতিকতা প্রতিপালনকে নিশ্চিত করবে এবং সেটা তদারকি করবে। সেজন্যই আমরা একটা স্থায়ী গণমাধ্যম কমিশন করার কথা বলেছি। স্থায়ী গণমাধ্যম কমিশন করলে তো আর আপনার এই প্রেস কাউন্সিলের দরকার হবে না, তার কার্যকারিতা থাকে না। তো সেই কারণেই এই প্রেস কাউন্সিলকে রিপ্লেস করে একটা নতুন প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে। এখন এটা নির্ভর করবে সরকার করবে কি করবে না। আমরা আশা করি যে সরকার করবে। একটা যুক্তি অনেকের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ প্রেস কাউন্সিল তো একটা স্ট্যাটিউটরি বডি, আইনের দ্বারা গঠিত প্রতিষ্ঠান, সেটাকে কি করে আপনি রিপ্লেস করতে বলেন বা বাতিল করতে বলেন। আমরা তো আর একটা আইন করার কথা বলছি। এবং আপনার নিশ্চয়ই স্মরণ আছে এই প্রেস কাউন্সিল বাংলাদেশ তারা নিজেদের জন্যেই আরেকটা আইন করার প্রস্তাব করেছিল, একটা খসড়া আইন, কিন্তু এখন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। তারাও তো নিজেরা নিজেদের আইনটাকেই পরিবর্তন করতে চাচ্ছে। এটা কোনো মেজর সমস্যা। সুতরাং একটা নতুন আইন করতে তো কোনো বাধা থাকার কথা না। আর নতুন আইন করলে পুরনোটা বাতিল হয়ে যায়, হ্যাঁ, এটা স্বাভাবিক। এবং নতুন আইন করে যদি আমরা একটা স্থায়ী গণমাধ্যম কমিশন করে ফেলি, আর সেটা আগামী পার্লামেন্টে নিশ্চয়ই আমরা আশা করি যে সরকার, যারা নতুন সরকার গঠন করবে, রাজনৈতিক সরকার, তারা সেটা অনুমোদন দেবে। কারণ নতুন, আমরা এটা খুব অত্যন্ত আশাজনক একটা বিষয় যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু অঙ্গীকার করা হয়েছে যে তারা সাংবাদিকতার সুরক্ষার জন্য ব্যবস্থা নেবেন। সে কারণে আমার মনে হয় যে এটা করা সম্ভব এই সরকারের পক্ষে, এবং আমরা আশা করব যে সরকার এটা করে ফেলবে। কামাল আহমেদ, আপনি শুধু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করেছেন তেমন নয়, আপনার সাংবাদিকতা শুরু হয়েছে আমাদের দেশের সংবাদপত্রের মাধ্যমে। আপনি সাংবাদিক ইউনিয়নকে খুব কাছ থেকে দেখেছেন, আপনি ঐক্যবদ্ধ ইউনিয়ন দেখেছেন, দ্বিধা বিভক্ত ইউনিয়নটাও আপনি কিছুটা দেখেছেন, এবং আপনারা খুব কাছ থেকে দেখেছেন যে ইউনিয়নের কী দাপট ছিল। কিন্তু সেই অবস্থা যে এখন নেই সেটিও আপনার জানা আছে। সাংবাদিক ইউনিয়ন এখন দ্বিধা বিভক্ত, তবে সেই দ্বিধা বিভক্ত কিন্তু দলীয়ভাবে বিভক্ত। এবং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন প্রেস ক্লাবে জেলা পর্যায়ে একাধিক প্রেস ক্লাব রয়েছে, একটা নয়, দুটো নয়, অনেকগুলো। এবং আরেকটা সংকট আমরা লক্ষ্য করছি ইদানিং, বিভিন্ন বিটের যে সাংবাদিকরা তারা এক একটি সংগঠন দাঁড় করিয়েছেন, যদিও এদেরকে সমালোচনা করে কেউ কেউ দোকান বলে আখ্যায়িত করে। এখন প্রশ্ন হলো, সেগুলো না হয় বাদ দিলাম, ইউনিয়নে যদি দলীয় হয়ে যায় অথবা দলের অঙ্গ সংগঠনের মধ্যে ভূমিকা রাখে, তাহলে তারা এই গণমাধ্যমকে কি সুরক্ষা দিবে বা গণমাধ্যম কর্মীদের কি সুরক্ষা দিবে? দিতে পারেনি তো। এটা তো আমরা আমাদের গত 15 বছরের অভিজ্ঞতায় নিশ্চিতভাবে বলতে পারি যে ইউনিয়ন ব্যর্থ হয়েছে সাংবাদিকদের স্বার্থ রক্ষায়। তো এখন সাংবাদিকদের স্বার্থ রক্ষায় যদি ইউনিয়নকে সফল হতে হয়, সেটা কারা করবে? ইউনিয়নের নেতারা করবে না, সাংবাদিকদেরই করতে হবে, সাধারণ সদস্যদেরকেই করতে হবে। সাধারণ সদস্যদেরকেই বলতে হবে এই ইউনিয়ন কিভাবে তারা চায় এবং কিভাবে পুনর্গঠিত করবে, পুনর্গঠন করবে, তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এখানে একটা সংকট রয়েছে, যে সংকটটা আমরা প্রতি মুহূর্তে মোকাবেলা করছি। সেটি হলো, আপনি জানেন যে পেশাজীবী সংগঠনগুলো কিন্তু একসঙ্গে খুব মর্যাদা এবং পাওয়ারফুল দুটোই ছিল, কিন্তু যখন পেশাজীবী সংগঠনগুলোর ভেতর নেতৃত্বে চলে আসলো যার একটা রাজনৈতিক পদও রয়েছে, তখন এই সংকটটা তৈরি হয়েছে, এবং সাংবাদিক ইউনিয়নগুলো তার বাইরে নয় এখন। তাহলে কি হবে? এটা একটা বড় সমস্যা হয়ে রয়েছে, কিন্তু সেই সমস্যার সমাধান যে নেই এমন না, সমাধান তো নিশ্চয়ই আছে। এবং সেই সমাধান কারা করতে পারেন? সমাধান করতে পারেন ইউনিয়ন যারা করেন, ইউনিয়নের যারা সাধারণ সদস্য, তারাই করতে পারেন। সাধারণ সদস্যরা এটা বলতে পারেন যে দলের পরিচয় নিয়ে এখানে ইউনিয়নের নেতৃত্ব চলবে না, বা ইউনিয়নের নেতৃত্ব নির্বাচিত হলে আপনাদেরকে দল ছাড়তে হবে, দলের পরিচয়ের বাইরে আসতে হবে, অথবা নিজেদেরকেই নেতৃত্বের দায়িত্বে আসতে হবে। সাধারণ সদস্যদের মধ্যে থেকেই নতুন নেতৃত্ব গড়ে উঠতে হবে। অনেকগুলো বিকল্প, এখন সেটা কিভাবে হবে, কে উদ্যোগী হবেন, কারা করবেন, সেগুলো তো সবই নির্ভর করছে সাংবাদিকদের উপরে। আপনাদের প্রতিবেদনে আরেকটি বিষয় বলেছেন যেটি নিয়ে বেশ আলোচিত হচ্ছে, সেটি হলো যে সাংবাদিকতা করতে হলে তার স্নাতক পাস হতে হবে। আর বেতন ভাতা নিয়ে আপনারা কথা বলেছেন। বেতন ভাতার বিষয়ে অনেকের হয়তো দ্বিমত রয়েছে, কিন্তু প্রথম শর্তটা যেটা আপনারা দিয়েছেন সেই বিষয়ে কিন্তু সবাই একমত, দীর্ঘদিন ধরে অনেকের একটা দাবি ছিল। আরেকটা বিষয় যেটা আপনারা বলেছেন, নথিভুক্তকতা বা নিবন্ধিত হওয়া সাংবাদিকদের জন্য। কারণ যে বিষয়টা সবসময় আলোচনা হয় সেটি হলো যে
সব পেশার একটা যোগ্যতা লাগে, সম্ভবত সাংবাদিকতার পেশার কোনো যোগ্যতা নেই, আমাদের দরকার পড়ে না। সেই কারণে আপনার এই প্রস্তাবগুলো দিয়েছেন, আমাদের একটু বুঝিয়ে বলবেন বিষয়টা। এই প্রস্তাবটা আমাদের তরফ থেকে কিন্তু আসেনি, এই প্রস্তাবটা এসছে অংশীজনদের কাছ থেকে এবং মাঠ পর্যায়ের অংশীজনদের কাছ থেকে সবচাইতে বেশি এসছে। আমরা যখন মফস্বলের জেলাগুলোতে গিয়েছি তখন সমস্ত জায়গায় একটি বৈঠকও হয়নি যে বৈঠকে এই প্রশ্নটা উত্থাপিত হয়নি। সবাই কিন্তু দাবি করেছেন যে সাংবাদিকদের একটা যোগ্যতা নির্ধারণ করে দেন। তারা দাবি করেছেন যে সাংবাদিকদের একটা কেন্দ্রীয় ডেটাবেস থাকুক। তারা দাবি করেছেন যে সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণের পাশাপাশি এই ডেটাবেসে যদি কেউ তালিকাভুক্ত না থাকে তাহলে তাদের যেন সাংবাদিক হিসাবে স্বীকৃতি না দেওয়া হয়। কারণ তারা অনেক দুঃখের সাথে বলেছেন, কষ্টের সাথে বলেছেন যে এখন এমন অনেক প্রতিষ্ঠান দাঁড়িয়েছে যে প্রতিষ্ঠানগুলো কার্ড ইস্যু করে, সে তার আর কোনো বেতন ভাতা নাই, চাকরির শর্ত নাই, একটা কার্ড দিয়ে বলে যে আপনি উল্টো করে রয়েছে খাবেন। যে তারাই পত্রিকাকে সহযোগিতা করে, আর্থিক সহযোগিতা করে উল্টা, মানে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি টাকা সংগ্রহ করে দিবা। তো তারা সেই টাকা সংগ্রহ করে নিজেরাও চলে এবং তাদের নিয়োগকর্তাকেও চলার ব্যবস্থা করে দেয়। তো এটা তো চলতে পারে না। এবং সেক্ষেত্রে তাদের সাংবাদিকতা কোনো বিষয় না, তাদের মূল বিষয় হচ্ছে এই যে ক্ষমতার একটা, গণমাধ্যমের যে প্রভাবক ক্ষমতা, সেই ক্ষমতাটাকে অপব্যবহার করা। এবং এই কাজটা সবচাইতে বেশি করছেন যারা পেশাগতভাবে সাংবাদিকতার প্রতি কমিটেড নন, অঙ্গীকারাবদ্ধ নন। তাদের শিক্ষাগত দিক থেকেও সমস্যা আছে। কেউ হয়তো পার্ট টাইম অন্য কিছু করেন, ব্যবসা করেন, কিংবা শিক্ষকতা করেন, কিংবা কোনো একটা স্কুলে গভর্নিং বডিতে আছেন, কিংবা আইন পেশায় আছেন। এরকম দ্বিতীয় আর একটা পেশা আছে, ঠিকাদারিও করেন অনেকে, আছে অনেকে এসে আছে। সাংবাদিকতা করেন। এরা সুযোগ সুবিধা নেওয়ার জন্যে সাংবাদিকতার পেশাটাকে ব্যবহার করেন। এই অপব্যবহার বন্ধ করতে হবে। এই অপব্যবহার যদি বন্ধ করতে হয় তাহলে একটা নিবন্ধনের ব্যবস্থা থাকা দরকার এবং সেই নিবন্ধনের একটা কর্তৃপক্ষ দেখভাল করবে, বিষয়টা তদারক করবে। সেই কাজটা কমিশন করতে পারে। আমরা যেটা একটা গণমাধ্যম কমিশনের কথা বলেছি, সেই গণমাধ্যম কমিশনকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে শুধু সাংবাদিকের যোগ্যতা না, আমরা কিন্তু সম্পাদকেরও পূর্বযোগ্যতার কথা বলেছি, আমরা প্রকাশকেরও পূর্বযোগ্যতার কথা বলেছি। এবং এটা আমরা নির্ধারণ করে দিইনি, আমরা বলেছি যে এটা গণমাধ্যম কমিশন যেটা করবেন সেই কমিশন নির্ধারণ করে দিতে পারে। আমরা এটা সরকারকেও এই ক্ষমতা দিতে চাই না যে সরকার এটা নির্ধারণ করে দিক, তাহলে সেখানে রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্ন আসবে। কিন্তু একটা গণমাধ্যম কমিশন যদি হয়, যেটা এই শিল্পের প্রতিনিধিত্ব থাকবে, সিভিল সোসাইটির প্রতিনিধিত্ব থাকবে, অন্যান্য অংশীজনদের প্রতিনিধিত্ব থাকবে, সেই কমিশন যদি এটা নির্ধারণ করে দেয় তাহলে একটা গ্রহণযোগ্য সমাধান পাওয়া যেতে পারে এবং সেই সমাধানটা আমাদের দরকার। আপনারা সাংবাদিকতা সুরক্ষা আইনের ব্যাপারে যে কথা বলেছেন, সেখানে আপনারা বলেছেন যে এই আইনের আওতায় সাংবাদিকদের বিরুদ্ধে দণ্ডবিধি, তথ্য প্রযুক্তি কিংবা ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন আইনের দায়ের করা মামলাগুলো চিহ্নিত করে আগে থেকেই পর্যালোচনার সুপারিশ করেছেন আপনারা। পর্যালোচনা মিথ্যা মামলা প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ ও এতে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণের সুপারিশ করা হয়েছে। সুরক্ষা আইনের সুপারিশে আরও বলা হয়েছে শুধু সাংবাদিক নয়, এই আইনের আওতায় কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানও যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তারও ক্ষতিপূরণ দিতে হবে। একটা বিষয় খুব আগ্রহ তৈরি করেছে আমাদের, সেটি হলো যে যারা মিথ্যা মামলাটা করবে যদি প্রমাণিত, তাকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনারা বলেছেন। একটু বুঝিয়ে বলবেন। এটা আরও বিশেষ করে এই কারণে বলা হয়েছে যে সাংবাদিকরাও অনেক সময় মিথ্যা হয়রানির অভিযোগ আনতে পারেন এবং এনে কাউকে শাস্তি করার চেষ্টা করলে সেটা যাতে না হয়, আইনের অপব্যবহারটা বন্ধ করার জন্যই এটা বলা হয়েছে। এখানে এই আইনটা কেন জরুরি সেটার একটু ব্যাখ্যা করা দরকার। আপনি দেখেন, সরকার পরিবর্তন হওয়ার পরে অনেক সাংবাদিক গ্রেফতার হয়েছেন এবং জেলেও আছেন কয়েকজন। এরা সবাই কি সাংবাদিকতার কারণে গ্রেফতার হয়েছেন? আমরা যদি খোঁজ নিয়ে দেখি, 26শে জুলাই গণভবনে একটি সভা হয়েছিল এবং সেই সভায় সাংবাদিক, মানে নেতৃস্থানীয় সাংবাদিক, তারা অনেকে অংশ নিয়েছেন এবং সেখানে যে বক্তৃতা করেছেন সেটা কিন্তু সাংবাদিকতার সাথে সম্পর্কিত বক্তৃতা নয়, সাংবাদিকতা পেশার অধিকার সংক্রান্ত কিছু নয়। তারা সেখানে আন্দোলন দমন করার জন্য কি করতে হবে সেই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীকে, আরও শক্তি প্রয়োগের কথা বলেছেন। তার মানে হচ্ছে সহিংসভাবে এই আন্দোলন দমন করতে হবে
এমন পরামর্শ দিয়েছেন। এটা তো রাজনৈতিক কর্ম। নিঃসন্দেহে। তো যারা রাজনৈতিক কর্ম করছেন, রাজনীতি করছেন, অথচ সাংবাদিকতা পরিচয় ব্যবহার করছেন যে আমাকে সাংবাদিক হিসাবে গ্রেফতার করা হয়েছে, ব্যাপারটা তো তা হতে পারে না। একই কাণ্ড কিন্তু গ্রামাঞ্চলে অনেক জায়গায় দেখবেন যে ঠিকাদারির কাজ নিয়ে বিরোধ। আপনি আপনার বন্ধুর ঠিকাদারির কাজের জন্য তদবির করতে গেছেন, সেই তদবির শোনেনি, আপনি তখন তাকে নানাভাবে চাপ প্রয়োগ করছেন। তখন সে যে মামলা করলো, তখন আপনি বললেন যে না, সাংবাদিককে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে। এরকম ঘটনা অনেক ঘটেছে। অনেক ঘটেছে এবং ঘটছে। আপনার দ্বৈত পরিচয় আছে। আপনি একই সাথে সাংবাদিক, আপনি একই সাথে রাজনৈতিক কর্মী। আপনি একই সাথে সাংবাদিক, আপনি একই সাথে একজন ঠিকাদার। আপনি একই সাথে সাংবাদিক, আপনি একই সাথে একজন আইনজীবী। আপনি যদি আপনার অন্য পেশার কাজের জন্য বা অন্য কাজের জন্য আপনি অপরাধ করে থাকেন বা আপনার বিরুদ্ধে মামলা হয়ে থাকে, আপনি তো তার জন্য সাংবাদিকতার সুরক্ষা পাবেন না, দাবি করতে পারেন না। সেই জন্যেই সাংবাদিকতা পেশার সুরক্ষা একটা আলাদা ব্যবস্থা থাকা দরকার, যেটা পেশাগত কাজে যদি আপনাকে কেউ বাধা দেয়, তাহলে তার জন্যে তাকে জবাবদিহি করতে হবে। সেটা সরকারের কোনো সংস্থা হোক, সরকারের কোনো কর্মকর্তা হোক, সেটা আপনার মালিক হোক, আপনার নিয়োগকর্তা হোক, কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক, কোনো দুর্বৃত্ত হোক, যেই আপনার পেশাগত কাজে বাধা দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রকে। সাংবাদিকতা সুরক্ষা আইনের মূল কথা হচ্ছে এটা। কিন্তু আপনি অন্য কোনো কারণে যদি মামলার মুখোমুখি হন, হামলার মুখোমুখি হন, আক্রান্ত হন, সেক্ষেত্রে আপনি সাংবাদিকতার সুরক্ষার দাবি করতে পারেন না। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সাংবাদিক কামাল আহমেদ। বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বাসস, এই তিনটিকে একীভূত করার প্রস্তাব দিয়েছেন আপনারা। এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে যারা এই তিনটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। বাসসে এক ধরনের আলোচনা হয়েছে, তাহলে তাদের কি হবে। আর বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের যারা কাজ করেন, তারা যে কথাটা উঠিয়েছেন যে এই একীভূত করলে চেহারাটা কি দাঁড়াবে। আপনারা আবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। তাহলে যেহেতু তারা সরকারি চাকরি করবেন, এই কারণে এই প্রতিষ্ঠানগুলিতে তারা যোগদান করেছেন, এখন যদি এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হয়ে যায়, তাহলে তাদের কি হবে। তারা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করার জন্য এখানে যোগদান করেনি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা, এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেশের সম্পদ। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, এই দুটো সম্পর্কে সাধারণ মানুষের অনেক আগ্রহ আছে। কিন্তু তারা চায় যে এই প্রতিষ্ঠানটা স্বাধীনভাবে কাজ করুক, সরকারের মুখপত্র না হোক। কিন্তু এটা তো সরকারের মুখপত্র হয়ে আছে। তো এখন এই সমাধান তো আমাদের বের করতে হবে। দেশে একটা, যদি আপনি বলেন যে গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্নে যদি জাতীয় ঐক্যমত্য থেকে থাকে, সেটা শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার প্রশ্নে আছে। 1990 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান, তার যৌথ ঘোষণায় বেতার এবং রেডিওর স্বায়ত্তশাসনের অঙ্গীকার ছিল। অর্থাৎ সবকটা দল তখন এটার পক্ষে দাঁড়িয়েছিল এবং অঙ্গীকার করেছে যে তারা যে এটা স্বায়ত্তশাসিত হবে। এরপরে যদি আপনি বলেন আরও যে আন্দোলনগুলো হয়েছে, 96-তে কেয়ারটেকার সরকারের আন্দোলন, তখনও কিন্তু বেতার এবং টেলিভিশনের স্বায়ত্তশাসনের দাবি উচ্চারিত হয়েছে। তারপরে যদি বলেন আবার 2001 বা 2004-এর আন্দোলন,
যার ফলে কেয়ারটেকার সরকার ব্যবস্থা মানে একেবারে ধসে পড়লো। আবার ওই যে 2006 11 সরকার আসলো, তখনও কিন্তু আন্দোলনে সব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে। এখনও বেতার এবং টেলিভিশনের স্বায়ত্তশাসনের প্রশ্ন এসছে এই যে গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান তখন। অর্থাৎ দেখা যাচ্ছে যে গত 1990 থেকে আজকে 2025 35 বছরে যতগুলো আন্দোলন হচ্ছে সবগুলো আন্দোলনে রাজনৈতিক একটা মতৈক্য আছে। সেই মতৈক্য হচ্ছে যে তারা দেশে একটা স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দেখতে চায়, সেটা বেতার এবং টেলিভিশন। এখন আমি সরকারি চাকরিতে এসেছি, সুতরাং আমি সরকারি চাকরিতেই থাকবো এবং এই প্রতিষ্ঠানটা সরকারিই থাকুক, এটা তো কোনো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। আপনি একটা জাতীয় ঐক্যমত্যের বিপরীতে শুধু আপনার নিজের স্বার্থটাই চিন্তা করবেন। তারপরেও কিন্তু আমরা বলেছি যে যারা সরকারি চাকরি করতে চান তাদের সরকার অন্যান্য সরকারি কাজে আত্মীকরণ করে নেবে। আমরা কিন্তু কাউকে চাকরিচ্যুতর কথা বলিনি, কেউ চাকরি হারান এটা আমরা বলছি না। সুতরাং যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য সুযোগ থাকছে যে তারা সরকারের অন্যান্য বিভাগে আত্মীকৃত হবেন। আর যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে থাকতে চান, আগ্রহী, অনেকেই চান কিন্তু, কারণ তাহলে তার কাজ করার স্বাধীনতা পাবেন, তার সৃজনশীল। এই যে যারা টেলিভিশনে এসছেন বা রেডিওতে এসছেন, তারা কি শুধু চাকরি করতে এসছেন? এটা একটা আলাদা তারা প্রশ্ন, কিছু সৃষ্টি করতে এসছেন, নিঃসন্দেহে। তারা কিছু শিল্প তৈরি করতে এসছেন। তো সেই সৃজনশীলতার সুযোগ তো থাকতে হবে। সেই সুযোগ যখন আসবে তারা কি এই পেশা ছেড়ে চলে যাবেন? নিশ্চয়ই যাবেন না। আমরা এটা বলেছি যে তারা তাদের কর্মকালীন সময়ে মানে অবসর নেওয়ার আগ পর্যন্ত যে বেতন ভাতা সুযোগ সুবিধা পেয়ে এসছেন সেটা অব্যাহত থাকবে, সেটা পরিবর্তন হবে না। তাহলে তো তার ওই চিন্তা থাকার কথা না যে সরকারি চাকরি আমাকে রাখতেই হবে। আর তৃতীয় আরও একটা অপশন দেওয়া হয়েছে, সেটা হলো যদি কেউ তার সমস্ত সুযোগ সুবিধা পাওনা বুঝে নিয়ে চাকরি ছেড়ে দিতে চান, ছেড়ে দেবেন, অন্য পেশা বেছে নেবেন। তো মোদ্দা কথায় হচ্ছে যে টেলিভিশন, রেডিও এই দুইটার স্বায়ত্তশাসন জাতীয় আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে। একটি প্রশ্ন যদি আপনাকে করি, সেটি হলো যে সরকার অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত করেছে সেখানে কি কোনো ফল এসছে পজিটিভ? বাংলা একাডেমি আপনি বলুন, একেবারেই কি খারাপ? একেবারেই কি ব্যর্থ হচ্ছে তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয় বলুন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এগুলো কি ব্যর্থ? নিশ্চয়ই না। তাদের অনেক দুর্বলতা থাকতে পারে, অনেক ঘাটতি থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা তো কাজ করছে এবং তারা জাতির আকাঙ্ক্ষা পূরণে অনেক কিছুই করছে। তো টেলিভিশন এবং রেডিওর ক্ষেত্রে সেটা কেন সম্ভব হবে না? বাংলাদেশ সংবাদ সংস্থার কথা আপনি তুলেছেন। জি, বাংলাদেশ সংবাদ সংস্থা, আপনারা বাংলাদেশ সংবাদ সংস্থাকে খুব তীব্র ভাষায় আক্রমণ করেছেন, এই অভিযোগ যারা সেখানে কর্মরত তারা আমরা বলছেন। আক্রমণ করি নাই, কিন্তু এটা একটা ভুল ধারণা। আপনি আমাদের ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের ঠিকানাটা বলি, mrc.portal.gov.bd। এই ওয়েবসাইটে যে আপনি রিপোর্টের সাথে দেখবেন অনেকগুলো নথি প্রকাশ করা হয়েছে এবং যতগুলো অংশীজনদের সাথে আমরা সভা করেছি সেই সভার কার্যবিবরণীগুলো প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র লেভেলের যত সাংবাদিক আছেন, জ্যেষ্ঠ সাংবাদিক, সংবাদকর্মী এবং ম্যানেজমেন্ট, তাদের সাথে আমরা আলাদা করে বৈঠক করেছি। আমরা বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠক করেছি আলাদা করে। তারা কি বলেছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে তার বিবরণ ওই কার্যবিবরণীতে আপনারা পাবেন। তারাই বলেছেন যে এই প্রতিষ্ঠানটা একেবারেই রাজনৈতিকভাবে অনুগত সাংবাদিকদের পুনর্বাসন কেন্দ্র ছাড়া আর কিছু নয়। তারাই বলেছেন এটার রাষ্ট্রীয় সম্পদের কাজে লাগছে না, এটা মানে পুরোপুরি অপচয় হচ্ছে। তারাই বলেছেন যে বাংলাদেশ সংবাদ সংস্থায় এমনকি ঢাকা শহরের কোনো একটা রাস্তা যে খারাপ, এই রিপোর্টটা করতেও তারা ভয় পান। কারণ তখন মনে হয় যদি সরকারের তরফ থেকে বলা হয় এইটা সরকারকে আন্ডারমাইন করার জন্যে, সরকারকে ডিসক্রেডিট করার জন্যে এই খবরটা প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। সরকার যা চায় তার বাইরে বাংলাদেশ সংবাদ সংস্থা কিছুই করে না, একথা তারাই বলেছেন। এবং এই প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যে প্রতিষ্ঠানে এখন 199 জন কাজ করেন, যার 100 জন সাংবাদিক নন, যদিও এটা একটা সংবাদ মাধ্যম। যদিও এটা সংবাদ মাধ্যম। আর তারপরে আজকের বাস্তবতা দেখেন, সারা বিশ্বে নিউজ এজেন্সির আর কোনো কার্যকারিতা নেই।
নিউজ এজেন্সিকে এখন পরিবর্তন করতে হচ্ছে। তারা এখন ভিডিও এজেন্সি হয়ে যাচ্ছে, তারা এখন অনলাইনে অপারেশন করছে। আগে যেটা ছিল যে খবরের কাগজ, টেলিভিশন, রেডিও তারা ওই এজেন্সির খবরের উপরে নির্ভরশীল ছিল, এখন আর তারা এজেন্সির খবরের উপরে নির্ভরশীল না। তো তাহলে এই এজেন্সি আপনি কেন বজায় রাখবেন? আপনি নিশ্চয়ই জানেন যে ওই সময় আমরা যখন সাংবাদিকতা শুরু করি, আপনার তার একটু আগে সমস্ত পত্রিকা কিন্তু বাসসের সংবাদ কিনতেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট থাকতো। এখন কয়টা প্রতিষ্ঠান কেন? আমরা বলেছি বিস্তারিত হিসাব আছে। আগে শুধু পত্রিকা না, এমনকি সরকারি প্রতিষ্ঠানও বাসসের সেবা নিত। বিদেশি দূতাবাসগুলো এখানে বাসসের সেবা নিত, এখন তারা নেয় না। বাংলাদেশ ব্যাংক নিত, এখন নেয় না, প্রয়োজন হয় না। আর বাসস কি করছে? সরকারের যে সমস্ত তথ্য কর্মকর্তারা আছেন, সেই তথ্য কর্মকর্তারা যে খবর দিচ্ছেন প্রায় একই রকম খবর তাদের কাছ থেকে পাচ্ছেন আপনি। এখন বলতে পারেন যে এই গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের পরে বাসসের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা অনেক কিছুই করেছেন। এই শহীদদের সম্পর্কে তারা বিশেষ সিরিজ করেছেন, তারা গণ আন্দোলনের বিভিন্ন ঘটনায় মনোযোগী হয়ে কিছু অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। কিন্তু সেটাই কি যথেষ্ট? এক বছরে 38 কোটি টাকা আপনি খরচ করছেন ওই প্রতিষ্ঠানের পিছনে, যেই প্রতিষ্ঠানের থেকে রেডিও, পত্রিকা, খবরের কাগজ এরা শুধু সরকারের ওই খবরটুকু নেয় যেই খবরটুকু তারা সরাসরি পাচ্ছে না, অর্থাৎ প্রধানমন্ত্রী কিংবা প্রতিরক্ষা মন্ত্রীর খবর বা প্রতিরক্ষা সংক্রান্ত খবর, সশস্ত্র বাহিনী সংক্রান্ত খবর। এর বাইরে আর কোনো খবরের জন্য কেউ বাসস মুখে হয় না। তো তাহলে এই বাসসের যথেষ্ট পরিমাণে মানে মূল্য আমরা পাচ্ছি কিনা, এটাকে খুবই কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা যায়। এই টেলিভিশন কেন্দ্রে বার্তা কক্ষে যান আপনি, বার্তা কক্ষে পেশাদার সাংবাদিক নেই। আপনি রেডিওতে যান, বার্তা কক্ষে পেশাদার সাংবাদিক নেই। এইখানে পেশাদার সাংবাদিক দরকার, এইখানে পেশাদার বার্তা কক্ষ দরকার। সেই বার্তা কক্ষ কিন্তু বাসস হতে পারে। আমরা কাউকে বেকার করার কথা বলছি না, কাউকে চাকরিচ্যুত করার কথা বলি নাই। আমরা বলেছি বাসস নতুন একীভূত সম্প্রচার প্রতিষ্ঠানের বার্তা কক্ষ হোক, এবং এখন তারা যাদেরকে যে সেবা দিচ্ছে সেই সেবা তারা অব্যাহত রাখবে, কিন্তু একই সাথে তাদের মূল কাজটা হবে নতুন একীভূত সম্প্রচার প্রতিষ্ঠানের বার্তা কক্ষ হিসাবে কাজ করা। কামাল আহমেদ, আপনারা যেদিন আপনাদের প্রতিবেদন জমা দেন সেদিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যেগুলো এখনই করা সম্ভব তা সরকার দ্রুত করে ফেলবে। এই যে সংস্কার বা এই যে আপনাদের সুপারিশমালা, সেগুলো এখন কি অবস্থা? সরকার বাস্তবায়নের পক্ষে তো রয়েছে, কিন্তু কতটুকু এগিয়েছে? আমরা অপেক্ষায় আছি, আমরা দেখতে চাই যে সরকার কতটা উদ্যোগী হয়ে এগুলো করেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমাদের এই যে আমলাতন্ত্র, তথ্য মন্ত্রণালয়ে যারা আছেন, তারা কি তাদের ক্ষমতা ছাড়তে প্রস্তুত? টেলিভিশনের লাইসেন্স দেওয়ার ক্ষমতা তাদের। যে কারণে আপনি দেখেন যখন এই গণ অভ্যুত্থানের পরে সরকার পরিবর্তন হয়ে গেল, একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, এখানে কোনো রাজনৈতিক কর্তৃপক্ষ নেই, এবং এই অন্তর্বর্তী সরকার টেলিভিশন সংক্রান্ত বিষয়ে কোনো নীতিমালা তৈরি করেনি, কিন্তু তার মধ্যেও একটা নতুন টেলিভিশন চ্যানেলকে অনুমতি দেওয়া হলো। কারা দিয়েছে? এই আমলারা দিয়েছেন। তারা তো সেই ক্ষমতা ছাড়তে চান না। তারা টেলিভিশন কিংবা অন্যান্য সংবাদ সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর উপরে তাদের যে খবরদারি করার ক্ষমতা, সেই ক্ষমতা তারা ছাড়তে চান না। আমরা সব জায়গাতেই কিন্তু যে সুপারিশগুলো করেছি সেই সুপারিশগুলোতে কিন্তু তাদের ক্ষমতা খর্ব হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এমন কথাও নাকি তথ্য মন্ত্রণালয়ে চলছে, শুনেছি আমি, যে এই সুপারিশগুলো বাস্তবায়ন করলে আর তথ্য মন্ত্রণালয়ের প্রয়োজন হবে না। আমরা কিন্তু সেগুলো বলি নাই। আমরা কিন্তু তথ্য মন্ত্রণালয়ের ভূমিকার কথা স্বীকার করেছি এবং তাদের কি কি করা উচিত, তাদের কাজের সাথে আমরা সিভিল সোসাইটি বা স্টেক হোল্ডারদেরকে জায়গা দেওয়ার, অন্তর্ভুক্ত করার কথা বলেছি, যাতে জিনিসটা আরও অন্তর্ভুক্তিমূলক হয় এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। আমরা কোনো প্রতিষ্ঠানকে বন্ধ করার কথাও বলি নাই। অনেকে বলেছেন ডিএফপি কেন বন্ধ করার কথা বললেন না। বন্ধ করার তো দরকার নেই, একটা গ্রহণযোগ্য ব্যবস্থা দরকার, যে গ্রহণযোগ্য ব্যবস্থা সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করবে, স্বচ্ছতা নিশ্চিত করবে, ন্যায্যতা নিশ্চিত করবে, এবং কোনো অন্যায় হলে, অনিয়ম হলে তার জবাবদিহির ব্যবস্থা থাকবে। আমরা সেরকম কথাই বলেছি। আমরা রিপোর্টটা দিয়েছি 1 মাসের বেশি হয়ে গেল, 22 তারিখে 1 মাস পূর্ণ হয়েছে।
এই রিপোর্ট নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা হয়েছে এটা আমার মনে হচ্ছে না। কারণ দেখুন, সংবাদপত্র মালিকদের প্রতিষ্ঠান আছে একটা, জি। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, নোয়াব, সম্পাদক পরিষদ একটা আছে, সাংবাদিকদের ইউনিয়ন, রাজনৈতিকভাবে যাই হোক না কেন ইউনিয়ন তো আছে। এরা কেউ কি এই রিপোর্ট নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করেছে? করেনি কেউ। কেউ মূল্যায়ন করেছে এ সম্পর্কে? এটার অবাক লেগেছে আমার নিজের কাছে। ইন্ডিভিজুয়ালি, এককভাবে ব্যক্তি হিসাবে কেউ কেউ হয়তো নানা মতামত দিয়েছেন, কিন্তু সংগঠনগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে যথেষ্ট পরিমাণে আলোচনা কিন্তু এটা নিয়ে হচ্ছে না। এটা কেন হলো না? আমি জানি না, আমারও প্রশ্ন সেটা। আপনার কি মনে হয়? আমি আপনার একটু তো- অবাক হচ্ছি জি, যে এটা নিয়ে কেন যথেষ্ট পরিমাণে আলোচনা হচ্ছে না, গুরুত্ব দিয়ে বিতর্কটা হচ্ছে না, এটা অন্তত বিশ্লেষণ ইউনিয়ন হচ্ছে তো না। করতে পারতো, কারণ তাদের একেবারেই মালিকরাও করতে পারতেন। মালিকরাও করতে পারতেন। জি। মালিকরাও করতে পারতেন। তবে আসার কথা আছে, কিছু কিছু আসার কথা আছে। যেমন আমি দেখলাম টেলিভিশন ওনারদের যে মালিকদের যে সমিতি, অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেলস নাকি, অ্যাটকো বলে। অ্যাটকো, হ্যাঁ, তারা একটি চিঠি দিয়েছেন। আমি চিঠিটার কপি পেলাম, আমাকে তার কপি দেওয়া হচ্ছে। চিঠিটা হচ্ছে তারা দিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বিএসসিএলকে। কারণ হচ্ছে বিএসসিএল বাংলাদেশের যে একমাত্র উপগ্রহ জি জি স্যাটেলাইট সেটা পরিচালনা করে, এবং সেই স্যাটেলাইট ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। সরকারি টেলিভিশন চ্যানেলেরও বাধ্যবাধকতা আছে। আমরা বলেছি যে এই বাধ্যবাধকতা তুলে দেওয়া উচিত, কারণ ইউরোপ, আমেরিকা, এমনকি মধ্যপ্রাচ্যেরও অনেক দেশে ওই স্যাটেলাইট ব্যবহার করে আমাদের অনুষ্ঠান প্রচার করা যাচ্ছে না। আমাদের অনুষ্ঠান তো আমরা বাইরের প্রবাসীদের জন্য প্রচার করতে চাই, নিঃসন্দেহে। এবং সেটা একটা অন্যতম উদ্দেশ্য। জি। সেই কারণে আমরা বলেছিলাম যে এটা লিবারালাইজ করে দেওয়া হোক, উদারীকরণ করা হোক। এখন বিএসসিএল থেকে টেলিভিশন চ্যানেল, বেসরকারি চ্যানেলগুলোর মালিকদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যে তারা একটা ভিন্ন সমাধান দেবেন। সেই সমাধান হলো তারা একটা অ্যাপস উদ্ভাবন করে দেবেন, তারা তৈরি করে দেবেন, যেটা খরচ মালিকদেরকে দিতে হবে না। সেই অ্যাপসের মাধ্যমে সরাসরি সব দেশে বসে এটা সম্প্রচার দেখা যাবে, এরকম একটা সমাধানের প্রস্তাব দিয়েছে। টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে না, আমরা তো এই সমাধান চাইনি, আমরা চাই স্যাটেলাইট ব্যবহারের সুযোগটা দেওয়া হোক। কমিশনের যে সমস্ত সুপারিশ, সেই সুপারিশগুলো বাস্তবায়ন করা হোক। তারা এটা বলেছেন যে সুপারিশগুলো বাস্তবায়ন করা হোক, একটা সুপারিশের কথা বলেননি। তা আমি আশা করি, এটা আমাকে আশাবাদী করে যে সুপারিশ বাস্তবায়নের বিষয়ে অন্তত কেউ না কেউ আগ্রহী হবেন, কেউ না কেউ এগিয়ে আসবেন এবং দাবি তুলবেন যে এগুলো বাস্তবায়ন হোক। আর প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি চান এগুলো বাস্তবায়িত হোক। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও বলেছেন যেটা বাস্তবায়ন করবেন তিনি সুপারিশগুলো। সেজন্য আমরা আশাবাদী যে এগুলো বাস্তবায়ন হবে, দেখা যাক। কামাল আহমেদ, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বাংলাদেশ টেলিভিশনকেও ধন্যবাদ, এবং আমরা আশা করি যে গণমাধ্যমের চিত্রটা বদলাবে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।